ওয়েলকাম স্টুডেন্টস। আজ ক্লাস 11-এর আরও একটি কবিতা মিটিং অ্যাট নাইট তোমাদের সাথে আমি আলোচনা করব। আগের দিন ডে ব্রেক কবিতাটি তোমাদের সাথে সবিস্তারে আলোচনা করেছিলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছিলে। যদি কেউ দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। আজ আমরা রবার্ট ব্রাউনিংয়ের লেখা মিটিং অ্যাট নাইট কবিতাটি আলোচনা করব। চলো তাহলে শুরু করি। মিটিং অ্যাট নাইট কবিতাটি একটি প্রেমের কবিতা। রবার্ট ব্রাউনিং একজন প্রেমের কবি হিসেবে বিখ্যাত। তার লেখা প্রতিটি কবিতাই কিন্তু প্রেমজ কবিতা। রবার্ট ব্রাউনিংয়ের একটি অনবদ্য সৃষ্টি মিটিং অ্যাট নাইট। কবিতাটির উপস্থাপনা অত্যন্ত মৌলিক এবং বাস্তবসম্মত। সম্পূর্ণ কবিতাটিতে আমরা দেখতে পাবো যে একজন প্রেমিক কিভাবে তার প্রেমিকার সাথে গিয়ে সাক্ষাৎ করছেন এবং শেষে কত বাধা পেরিয়ে শেষে তিনি তার প্রেমিকার দেখা পাচ্ছেন, সেই নিয়েই কিন্তু সম্পূর্ণ কবিতাটি। কবিতার প্রথম 6টি লাইনে কবির যাত্রাপথের বর্ণনা রয়েছে, মানে কিভাবে কত বাধা পেরিয়ে তিনি তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেটি আমরা বুঝতে পারবো প্রথম 6টি লাইন পড়লে। এবং শেষের 6টি লাইনে তার প্রেমিকার সাথে তার সাক্ষাৎ হয়ে যাচ্ছে, সেই সাক্ষাতের আনন্দময় মুহূর্তটিকে শেষের 6 লাইনে তুলে ধরা হয়েছে। তাহলে শুরু করি। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, ধূসর সমুদ্র এবং একটি দীর্ঘ কালো স্থলভাগ। সমুদ্রটিকে এখানে ধূসর বলা হয়েছে কারণ সূর্য অস্ত গেছে এবং সূর্যাস্তের কারণে সমুদ্রটিকে ধূসর মনে হচ্ছে। আবার যদি আমরা অন্য দিক থেকে দেখি তাহলে ধূসর অর্থে হতাশাও ব্যবহার করা হয়, কারণ কবির মনে এখন হতাশা রয়েছে। হতাশা থেকে তিনি আসার পথে চলেছেন, তার প্রেমিকার সাথে সাক্ষাতে চলেছেন। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, এবং হলুদ অর্ধচন্দ্রটি বৃহৎ এবং নিচু। নিচু অর্থে দিগন্তরেখা বরাবর ওই অর্ধচন্দ্রটিকে দেখা যাচ্ছে। সূর্যাস্ত হয়ে গেছে, আকাশে চাঁদ উঠেছে এবং এই সবে সূর্যাস্ত হয়েছে, সেই কারণে দিগন্তরেখা বরাবর চাঁদটিকে দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস দ্যাট লিপ, স্টার্টল কথাটির অর্থ চমকপ্রদ বা চমৎকৃত। স্টার্টল লিটল ওয়েভস, ওয়েভস মানে তরঙ্গ, এবং লিপ, লিপ মানে লাফানো। তার মানে ওই ছোট্ট চমকপ্রদ তরঙ্গগুলি বা ঢেউগুলি লাফিয়ে লাফিয়ে উঠছে। ইন ফিয়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, যেন মনে হচ্ছে আলোর স্ফুলিঙ্গগুলি এই সবেমাত্র ঘুম থেকে জেগে উঠল। অর্থাৎ কবি একটি নৌকায় করে বা বোটে করে চলেছেন তার প্রেমিকার উদ্দেশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করতে। এবার কবি যখন সমুদ্রটি পেরোচ্ছেন, সামনে যে তরঙ্গগুলি পড়ছে সেই তরঙ্গের ছোট ছোট স্ফুলিঙ্গগুলি আলোর মতন ফুটে উঠছে, যেন মনে হচ্ছে সেগুলি ঘুম থেকে জেগে উঠেছে। অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রো, এরপর কোভ কথাটির অর্থ হচ্ছে ন্যারো কেভ, যেটি পুশিং প্রো মানে নৌকার প্রান্ত ভাগটিকে বোঝাচ্ছে। এবং ওই নৌকায় করে তিনি যে পথে চলেছেন। অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড, কোয়েঞ্চ মানে ধীর গতি। এরপর সেই নৌকাটি যখন কর্দমাক্ত তীরে এসে উপস্থিত হলো তখন সেটির গতি কমে গেল, বা বলা যায় নৌকাটি থেমে গেল। এরপর কবি তীরে এসে পৌঁছেছেন। তীরটি সম্পূর্ণরূপে কর্দমাক্ত রয়েছে। স্লাসি কথার অর্থ কর্দমাক্ত, স্লাসি স্যান্ড, বালুকাগুলি একদম ভেজা, এবং সেখানে এসে তার সেই নৌকার গতি অত্যন্ত ধীর হয়ে গেছে। দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, এরপর কবি তো তীরে এসে পৌঁছে গেলেন। এরপর 1 মাইল বিস্তৃত উষ্ণ সমুদ্রের বীচ লক্ষ্য করা যাচ্ছে। তীরটি সমুদ্রের তীর লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি হচ্ছে সেন্টেড বিচ। সেন্টেড বলা হচ্ছে এই কারণে, কারণ সমুদ্রের ধার দিয়ে যদি আমরা হাঁটি তাহলে আমরা খেয়াল করব প্রত্যেকেই যে সমুদ্রে যে সমস্ত সামুদ্রিক প্রাণী থাকে তার কারণে সমুদ্রের একটি
গন্ধ হয়, আলাদা রকমের গন্ধ হয়। তো যেহেতু কবি 1 মাইল বিস্তৃত একটি লম্বা পথে হাঁটছেন, তাই তিনি সমুদ্রের ওই গন্ধটিও তার নাকে আসছে। 3 fields to cross till a farm appears. 3টি ক্ষেত পেরিয়ে তিনি শেষে খামারে পৌঁছলেন। তার মানে কবিকে প্রেমিকার কাছে পৌঁছানোর জন্য 3টি ক্ষেত ক্রস করতে হলো। 3টি ক্ষেত পেরিয়ে তিনি শেষে ওই ফার্মে পৌঁছলেন। ফার্ম অর্থাৎ খামার বাড়ি, যে খামার বাড়িটিতে তার প্রেমিকাটি রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে কবি এবার তার প্রেমিকার কাছে এসে উপস্থিত হলেন। এতটা পথ পেরিয়ে, সমুদ্র পেরিয়ে তিনি শেষে তীরে এসে 3টি ক্ষেত পেরিয়ে ফার্মল্যান্ডে উপস্থিত হলেন, খামার বাড়িতে, যেখানে তার প্রেমিকা রয়েছে। এই ট্যাপ কথার অর্থ টোকা মারা। অ্যাট দ্য পেন, জানলার কাঁচে এসেই কবি প্রথম কি কাজ করলেন? জানলার কাঁচটিতে একটি টোকা মারলেন। তার মানে তিনি তার প্রেমিকাকে তার আসার কথা জানান দিচ্ছেন। তিনি যে সেখানে পৌঁছেছেন সেটা জানাচ্ছেন ওই টোকাটির মাধ্যমে। The quick sharp scratch and blue spot of a lighted match. এবার ওই টোকাটি শোনা মাত্রই আমরা দেখছি প্রেমিকা একটি দেশলাই জ্বালিয়ে, দেশলাইয়ের ব্লু আলোটি, স্ক্র্যাচ মানে আমরা যখন দেশলাই কাঠিতে দেশলাইটি ঘষি যে আওয়াজটি হয়, তার কারণে দেশলাইটি জ্বলে ওঠা মাত্রই একটি নীল রঙের আলো জ্বলে উঠল। তার মানে বোঝা যাচ্ছে প্রেমিকা বুঝতে পেরেছে তার প্রেমিক উপস্থিত হয়েছে এবং তাই সে দেশলাই জ্বালিয়ে আলোটি জ্বালালো। And a voice less loud through its joys and fears. এবং তাদের আওয়াজটি হচ্ছে অত্যন্ত নিচু। নিচু এই অর্থে through its joys and fears, এতদিন পর তাদের সাক্ষাৎ হয়েছে, সেটাতে যেমন একটি আনন্দ রয়েছে, আবার তার মধ্যে তাদের ভয়ও মিশ্রিত রয়েছে, কারণ কেউ যদি তাদের দেখে ফেলেন। তার মানে ভয় মিশ্রিত আনন্দ তাদের দুজনের মধ্যেই রয়েছে। প্রেমিক এতটি পথ পেরিয়ে প্রেমিকার কাছে এতদিন পর এসেছে, তাকে দেখার একটি আনন্দ রয়েছে, এবং কেউ যদি তাদের এই সাক্ষাৎটিকে গোপনে দেখে ফেলেন সেটি একটি ভয়ের কারণ, সেটিও তাদের মধ্যে কাজ করছে। Then the two hearts beating each to each. তারপর তাদের ওই দুটি হৃদয়, হৃদয়ের যে ধুকপুকানির শব্দটি, সেটির থেকেও যেন কম হচ্ছে ওই মেয়েটির ওই আওয়াজটি, ক্ষীণ কণ্ঠটি। মানে সে এতটাই আনন্দিত যে সে তার গলা দিয়ে আওয়াজটাই বেরোচ্ছে না। যাতে হার্টবিটের যে আওয়াজটি সেটিও যেন মনে হচ্ছে সেখানে তার আওয়াজটি অত্যন্ত কম। এইভাবে আমরা দেখতে পেলাম যে একটি প্রেমিক কিভাবে তার প্রেমিকার কাছে এসে উপস্থিত হলো। মিটিং অ্যাট নাইট কবিতাটিতে সুন্দরভাবে সেটিরই উপস্থাপনা করা হয়েছে। আশা করি তোমরা কবিতাটি ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের আরও জানিয়ে রাখি, কবিতাটির এসএকিউ কোয়েশ্চেন্সগুলো আমি সবিস্তারে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। থ্যাংক ইউ।